ভারতের বিপক্ষে টেস্ট সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিদেশি কোচিং স্টাফরা। কাল রাতে ঢাকায় ফিরবেন হাথুরু। পাকিস্তানের চেয়ে ভারত শক্তিশালী হলেও তাদের মাটিতে টেস্ট জয় সম্ভব। মত হান্নানের মানসিক দৃঢ়তার পাশাপাশি ব্যাটসম্যানদের ভালো করার তাগিদ আস্থা সাকিবের। বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্সে ভালো পারফর্ম করে দেশের লেগ স্পিনারদের তুলে ধরতে চান রিশাদ। পরামর্শ নেবেন সাকিবের কাছে ভারত সিরিজে জ্বলে ওঠার আশা। বিপিএলে খেলতে বাফুফের শরণাপন্ন জামাল ভুঁইয়া। আবাহনীর বিরুদ্ধে পারিশ্রমিক কমানো সহ নানা অভিযোগ। ফেডারেশনের মধ্যস্থতা চান সমস্যার সমাধান। এবং 2 মেয়াদের বেশি কোনো ফেডারেশনের শীর্ষ পদে কারো থাকা উচিত নয় মত আমিনুল হকের। জাতীয় দল থেকে অবসর নিয়েই ক্রীড়াবিদদের রাজনীতিতে আসার পরামর্শ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেটের খবর। ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে 10ম দিনের মতো শেষ হয়েছে ক্রিকেটারদের অনুশীলন। এদিন সাদা এবং লাল বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন 2 ফরম্যাটের ক্রিকেটাররা। এদিন প্রথমবারের মতো টাইগার অনুশীলনে যোগ দিয়েছেন বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। তবে এখনও যোগ দেননি হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। সব ঠিক থাকলে শনিবারের রাতে ঢাকায় ফিরবেন তিনি। সকাল 9টা নাগাদ রানিং দিয়ে শুরু হয় ক্যাম্প। তবে দফায় দফায় বৃষ্টির বাগড়ায় ব্যাটিং অনুশীলন করতে বেগ পোহাতে হয়েছে ক্রিকেটারদের। পরে বৃষ্টি থামলে সেন্টার উইকেটে ব্যাটসম্যানদের নিয়ে হয়েছে আলাদা সেশন, যেখানে সহকারী কোচ নিক পোথাসের ক্লাসে বিশেষ তালিম নিয়েছেন জয় জাকিররা। ছিলেন প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া জাকির আলী অনিকো। এদিন দীর্ঘ সময় বোলিং করেছেন তাসকিন, শরীফুল, নাহিদ, খালেদ, হাসান মাহমুদরা। অবশ্যই ভালো একটা ফিলিং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট সবারই একটা স্বপ্ন থাকে খেলা, তো সেটার জন্য সিলেকশন হতে পারে অবশ্যই ভালো লাগছে। আর ফার্স্ট ক্লাস আমি 2017 সাল থেকে খেলতেছি, আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করি সবসময়, যে ফরম্যাটই হোক ডোমেস্টিক, তো ওইরকম প্রসেসই আগে আর কি। যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় যে এই বছরও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন যেটা কখনো আগে করতে পারিনি এজ এ টিম, এটা করার চেষ্টা থাকবে। আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়েই। ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, তালপাকা ভাদ্রের একেবারে শেষ দিকে এসে প্রকৃতি যেন তার চেনা রূপে ফিরেছে। মাথার ওপর মধ্য দুপুরের প্রচণ্ড তীব্র তাপপ্রবাহ, আর তার মধ্যে কিছুক্ষণ আগে বাংলাদেশ দলের ভারতের বিপক্ষে যে সিরিজ অর্থাৎ টেস্ট এবং টি-20 সেই সিরিজকে সামনে রেখে টাইগারদের 10ম দিনের মতো অনুশীলন শেষ হয়েছে, যেটা শুরু হয়েছিল চলতি মাসের 4 সেপ্টেম্বর। আজকের অনুশীলনের ব্যতিক্রম যদি বলি যে আজই কিন্তু প্রথমবারের মতো যত বিদেশি কোচিং স্টাফের সদস্য রয়েছে অর্থাৎ ব্যাটিং কোচ, বোলিং কোচ কিংবা সহকারী কোচ নিক পোথাস, তারা সবাই যোগ দিয়েছেন। শুধুমাত্র হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে যার কিনা আগামীকাল রাত 10টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে বাংলাদেশে ঢাকায় আসার কথা। অর্থাৎ আগামীকাল বাংলাদেশ দলের শেষ অনুশীলন নিশ্চয়ই দর্শকরা জানেন, এবং দুটো টেস্ট খেলতে প্রথম ধাপে ক্রিকেটাররা আগামী পরশু দিন অর্থাৎ 15 তারিখ দুপুরে দেশ ছাড়বেন। চান্ডি যদি আগামীকাল রাত আসে, একটা বিষয় স্পষ্ট যে চান্ডির অধীনে কিন্তু বাংলাদেশে দলের কোনো অনুশীলন হচ্ছে না, এবং দলের সঙ্গে তিনি 15 তারিখে ভারতের যে বিমান ধরবেন। আজকের অনুশীলনের কথা বলছিলাম, আজ কিন্তু মোটামুটি গতকালকে জানেন যে যারা লাল বলের ক্রিকেটার ছিলেন সেই লাল বলের ক্রিকেটারদের কিন্তু বিশ্রাম ছিল। আজ কিন্তু মোটামুটি গোটা দল অর্থাৎ টেস্ট এবং টি-20 গোটা দল নিয়ে কিন্তু আজ অনুশীলন করেছে, এবং সবাইকে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ব্যাটিং বোলিং করেছেন। তবে এখন যেমন তীব্র তাপপ্রবাহ, সকালবেলা কিন্তু অবস্থাটা এমন ছিল না। সকাল 8টায় ক্রিকেটারদের রানিং, 8টা কিংবা 9টা নাগাদ ক্রিকেটারদের রানিং হওয়ার কথা ছিল, এরপর 11টা থেকে তাদের ব্যাটিং শুরু করার কথা ছিল। কিন্তু দফায় দফায় কিন্তু কয়েক দফায় বৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু সেই রানিংটা তারা 9টা নাগাদ শুরু করেছেন, এবং ব্যাটিংটাও কিন্তু তাদের শুরু করতে করতে 11:30টার পরে তারা ব্যাটিং শুরু করছেন। এবং যে সেন্টার উইকেট, সেই সেন্টার উইকেটেই দীর্ঘ সময় ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন। এর বাইরে ইনডোরে আমরা দেখেছি জাকির আলী অনিক এবং মুশফিকুর রহিম, এই দুজন কিন্তু দীর্ঘ সময় ব্যাটিং করেছেন।
দেশি কোচরাও কিন্তু সেখানে ছিলেন, অর্থাৎ বিদেশি যে কোচিং স্টাফ তাদের পাশাপাশি দেশি কোচরাও ছিলেন। অধিনায়ক নাজমুল হাসান শান্তও কিন্তু এসেছেন, তবে তিনি কোনো ব্যাটিং করেননি, তিনি শুধুমাত্র রানিং করেছেন এবং শুধুমাত্র রানিং করেছেন লিটন দাসও। একটা বিষয় একটু আলাদা করে বলতে চাই পেস ইউনিটের কথা। শরীফুল ইসলাম, যিনি কিনা ইনজুরির কারণে প্রথম টেস্টের যে গতকাল স্কোয়াড ঘোষণা করা হয়েছে 16 সদস্যের স্কোয়াড, সেই স্কোয়াড থেকে তিনি ছিটকে পড়েছেন। তবে তাকে কিন্তু আজ আমরা দেখেছি পূর্ণ রিদমে তিনি কিন্তু বোলিং করেছেন, বিশেষ করে যিনি বোলিং কোচ রয়েছেন তার অধীনে বোলিং করছেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, টেস্টে না থাকলেও আসন্ন যে 3 ম্যাচের টি20 সিরিজ ভারতের বিপক্ষে সেখানে শরীফুল ইসলাম থাকছেন। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ আপডেট। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করছেন ক্রিকেটাররা, সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। পাকিস্তানের চাইতে শক্তিশালী প্রতিপক্ষ হলেও ভারতের বিপক্ষেও তাদের মাটিতেই টেস্ট জয় সম্ভব, বিশ্বাস বিসিবি নির্বাচক হান্নান সরকারের। তবে সেজন্য মানসিকভাবে দৃঢ়তার পাশাপাশি ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে তিনি, কারণ হান্নানের মতে বাংলাদেশ আর ভারত দু দলেরই বোলিং শক্তি প্রায় কাছাকাছি। ব্যাটিংয়ে অফ ফর্মে থাকা সাকিবের ফর্মে ফিরতে স্রেফ একটা ইনিংসই প্রয়োজন, যা ভারতের মাটিতে হয়ে যাবে বলে মনে করেন হান্নান সরকার। মিরপুরে ততক্ষণে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ক্রিকেটারদের তারা, সবার মুখে স্বস্তির হাসি আরও একটা কারণে, ইনজুরিতে এক শরীফুল ছাড়া যে সবারই টিকিট মিলেছে চেন্নাই আর কানপুর টেস্টের। পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয়ে টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে বহু গুণ। তবে সাম্প্রতিক সময় ভারত আর পাকিস্তান যে এক দল নয় সেটা মানছেন ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের সবাই। তবুও বিসিবির নির্বাচক হান্নান সরকারের কাছে জানতে চাওয়া, রাওয়ালপিন্ডিতে যে দিন বদলের স্বপ্ন দেখিয়েছেন টাইগাররা, তা ধরে রেখে ভারতের বিপক্ষে কি টেস্ট জয় সম্ভব? আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ, দলও চেঞ্জ, এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল। আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়ে যেয়ে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে চ্যালেঞ্জ থাকবে। বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ। ইন্ডিয়া যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে, সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না, বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। শরীফুলের ইনজুরিতে ঘোষিত স্কোয়াডে একজন লেফট আর্ম পেসারের অভাব ঠিকই বোধ করছেন হান্নান সরকার, তবে বোলিং ইউনিট নিয়ে তার ভাবনাটা ভিন্ন। ইনজুরির প্রবণতা থাকে তাসকিনকে নিয়েও সতর্ক বোর্ড। এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সঙ্গে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে, তাকে কীভাবে আমরা ইউজ করব, কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করব। লেফট আর্ম একজন পেস বোলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে। আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি। প্রত্যাশা আছে সাকিবকে নিয়েও, তবে সেটা ব্যাটিংয়ে। কলম্বোতে 2017 সালে শতকের পর 20 টেস্ট আর 7 বছরে 3 অঙ্কের সে ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করা হয়নি সাকিবের। হান্নানের বিশ্বাস এই টাইগার অলরাউন্ডারের ফর্মে ফিরতে স্রেফ একটা ইনিংসেরই প্রয়োজন। ব্যাখ্যা দিলেন অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে জাকের আলী অনিককে নেয়ার। পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার, আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে, আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে, আমরা সোফার চিন্তা করি। এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। দুটো টেস্ট খেলতে আগামী রোববার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। গোটা টুর্নামেন্ট খেলতে পারবেন না জেনেও রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্স। বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রিশাদ দেশের লেগ স্পিনারদের জন্য স্থাপন করতে চান নতুন মাইল ফলক। ইচ্ছে আছে সাকিব আল হাসানের কাছ থেকে পরামর্শ নেয়ারও, তবে আপাতত এই উঠতি তারকা পরিকল্পনা সাজাচ্ছেন ভারত বধের। দেশের লেগ স্পিন সংস্কৃতি নিয়ে কথা বলেছেন সময় সংবাদে। বাকিটা দেখুন সহকর্মী সাব্বির মিথুনের প্রতিবেদনে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাইড বেঞ্চ থেকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন যিনি, তার নাম আসলে আলাদা করে বলার মতন সময় আসলে নেই। আমার সঙ্গে আছেন রিশাদ হোসেন, বর্তমানে সেন্সেশন।
সবশেষ বিশ্বকাপে যিনি বল হাতে অনেক আলো ছড়িয়েছেন সেই রিশাদ হোসেনকে সঙ্গে আগে কথা বলবো আজকে। রিশাদ হোসেন, সময় সংবাদকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটা আসলে, বিগ ব্যাশের জন্য আপনার এজেন্ট কিভাবে যোগাযোগ করেছিল এবং সেই খবরটা যখন শুনতে পারলেন সেটা আসলে খুব একটা বড় সারপ্রাইজ কিনা? নর্মালি এজেন্টরা তো যোগাযোগ রাখে, তো নর্মালি আমার নাম জাস্ট দিয়েছে, তো ওরা বলছে যে রিশাদ বেশি দিনের জন্য ফ্রি থাকবে না, হয়তো বা খেলা থাকবে অনেক, তো ওরা তারপরও নিছে। আমি অনেক এক্সাইটেড আর কি, ওনাদের সাথে কাজ করবে এবং তো বড় একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবো আর কি। বিগ ব্যাশে আসলে সাকিব আল হাসানের পর কেউ খেলতে পারেনি। সাকিব আল হাসানের সঙ্গে কথা হয়েছে কিনা, কিংবা আসলে তার কাছ থেকে কোনো ধরনের সাজেশন নিতে চান কিনা? না, সাকিবের সঙ্গে অবশ্যই কথা বলতে চাই এই ব্যাপারে, এখন পর্যন্ত কথা হয় না। ইনশাল্লাহ উনি ফ্রি হলে অবশ্যই কথা বলবো ওনার সাথে। বিপিএল এর সময় যদি বিগ ব্যাশ হয়, আসলে আপনি আপনার নিজের উন্নতির জন্য, ন্যাশনাল টিমের সার্ভিস আরও বেটারভাবে দেওয়ার জন্য নিজের পরিকল্পনাটা কি? আপাতত তো এখনও লেট আছে, এখন কিভাবে কি হবে সেটা তো আমার হাতে নাই। এখন দেখা যাক সামনে প্ল্যান কি হয়, কখন কোনটা খেলা। আপনার জন্য আসলে নিজেকে প্রমাণের জন্য একটু বেশি সুযোগ সেখানে। অস্ট্রেলিয়ার মতো উইকেটে ফ্লাড এবং অনেক মানে উইকেট অনেক ভালো উইকেট থাকে, তো নর্মালি সবাই চায় যে একটা রিস্ট স্পিনার থাকবে, তো আমিও চেষ্টা করব যে যদি যাই তো সুযোগটা কাজে লাগার জন্য। রিশাদ, কয়েকদিন আগে বিপিএলে যখন নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না, তখন আসলে কুমিল্লার কোচের কাছে প্রশ্ন ছিল যে রিশাদ হোসেনকে কেন ইউজ করা হচ্ছে না। তখন যিনি সেটা বলেছিল যে ম্যাচ জয়ের জন্য আসলে একাদশে আপনার জায়গা দেখে না। বিপিএলে সে সময়গুলো যদি আরও বেশি সুযোগ পেতেন তাহলে আপনার জন্য জিনিসগুলো একটু ইজি হতো কিনা? প্রথমত আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না, যে যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি চিন্তা বেশি করি না। আমি জাস্ট আমার প্র্যাকটিস এবং আমার যে কাজটা আমি এটাই করতে চাই, যে সুযোগ যখন আসবে আমি যেন সুযোগটা কাজে লাগাইতে পারি। মুশতাক আহমেদের সাথে কাজ করার পরে নিজের মাঝে কোনো ডিফারেন্স দেখছেন কিনা, এবং যদি একটু বলতেন সেটা। ওনার সঙ্গে আমি জাস্ট শেয়ার করছি যে স্যার আপনার সাথে মানে আপনি তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন এবং বড় বড় টিমের সঙ্গে ছিলেন, চ্যাম্পিয়ন প্লেয়ার হইতে গেলে কীভাবে কোন সিচুয়েশনে কী করতে হয় বা কীরকম, উনি জাস্ট এগুলো আমার সঙ্গে শেয়ার করছে যে কখন কিভাবে কোন সিচুয়েশনে কীভাবে কী করতে হবে। উনি চেষ্টা করছে যে আমার সাথে যতটুকু মানে আমার কাছ থেকে বের করে নেওয়ার আর কি। অ্যাজ আ লেগ স্পিনার আপনি ন্যাশনাল টিমে আসার পেছনে কী কী ডিফিকাল্টিস ফেস করেছেন, বা একজন রিস্টার্ম স্পিনার আমাদের ঘরোয়া ক্রিকেটে বা ডোমেস্টিকে কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়? আমাদের পিছনে কিন্তু এরকম কেউ কিছু করে নাই যে আমাদের লেগ স্পিনারদের উপকার হবে, প্লাস হচ্ছে আমাদের কেউ নাই যে অনেক কিছু করে আসে লেগ স্পিনার, বাংলাদেশকে অনেক কিছু দিছে। সাকিব ভাই দেখে অনেক লেফট আর্ম স্পিনার বেড়েছে, তো আমার মনে হয় এরকম কেউ একটা টোন সেট করে নাই। ঋষাদ, ডোমেস্টিকে আমরা দেখি লেগ স্পিনার অনেক বেশি রান কনসিড করে, কিন্তু সবশেষ ডিপিএলের যদি আমি উদাহরণটা নিই, শাহিন পুকুর হয়ে সব থেকে সেরা বোলার ছিলেন, আপনার ইকোনমি 4-এর আশেপাশে ছিল। আপনি অ্যাকচুয়ালি নিজেকে কোন জায়গা থেকে অন্যান্য রিস্ট স্পিনার কাছ থেকে ডিফার করবেন? প্রতিদিন ভালো খেলতে হবে, এটাই আমার কাজ। তো আমি বেশি কিছু চিন্তা না, জাস্ট আমি পার্টিকুলার যে ডেতে খেলবো ওই দিনটা চিন্তা করি, আজকে ভালো খেলবো, আজকে ভুলে যাবো, কালকে আবার ভালো খেলতে হবে। আপনাকে যেভাবে গ্রুমিংটা করছে বা যেভাবে আপনি সাপোর্টটা পাইছেন, সেইভাবে সাপোর্ট তো সবাই পায় না। সো আমি যদি চিন্তা করি রিশাদ হোসেনের মতন আরও 3টা বোলার উঠে আসবে, তাদের জন্য আসলে ওয়েটা কি? ফার্স্ট অফ অল আমি বললাম না যে এরকম আগে কেউ টোন সেট করে নাই, যে তাকে দেখে বা তার ইন্সপায়ার হয়ে, যেমন সাকিব ভাইকে দেখে অনেকজন লেফট হ্যান্ড স্পিন করতে, ইভেন কি আমিও সাকিব ভাইকে দেখে, সাকিব ভাই খেলে আমি ওরকম খেলার ইচ্ছা জাগছিল আর কি ছোটোবেলায়। তো এরকম আর কি টোন সেট করে নাকি ইনশাল্লাহ এখন মানে যারা মানে নেক্সট ফিউচারে আসবে এবং সামনে তো অনেকজন আসবে, তো ওরা যেন মানে সুযোগটা কাজে লাগায়। সুযোগ কিন্তু সবাই কম বেশি পায়। অ্যাডাম জাম্পা থেকে শুরু করে হাসারাঙ্গার কথাও যদি বলি, লেগ স্পিনারদের জন্য একটা ব্যাট ডে খুবই নর্মাল বিষয়। আপনার জন্য সেই বিষয়টা এখনও আসেনি, সেটা তো আপনারও ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে কোনো একটা দিন হয়তো আপনি খুব বেশি রান কনসিড করবেন। এখন যে চিন্তা করি যে আমি মাইর খাবো, তো এটা তো আমার ইয়াতে না। আমার জাস্ট আমার যেটা আমি পারি, যে ডেলিভারি করতে পারি এই ডেলিভারি করব। ব্যাটসম্যান যদি ভালো খেলে সেটা ব্যাটসম্যানের ক্রেডিট দিতে হবে। ইন্ডিয়া সিরিজটা নিয়ে আসলে কি পরিকল্পনা? ইন্ডিয়ার অনেক প্লেয়ারের সম্পর্কে ধারণা আছে এবং ওদের নিয়ে একটু অ্যানালাইজ করার চেষ্টা করতেছি, কোন ব্যাটসম্যান কীভাবে খেলে এবং ব্যাটিংটাও একটু কাজ করতেছি। কয়েকদিন আগে বিসিবি সভাপতি বলেছেন সে আপনাকে লঙ্গার ভার্সনে দেখতে চায়, আপনি লঙ্গার ভার্সন নিয়ে আপনার মতামতটা কি? আপাতত চিন্তা করছি, আপাতত সামনে ন্যাশনাল টিমে টি20 খেলা আছে, বিপিএল আছে, বিগ ব্যাশ, এইসব নিয়ে চিন্তা করতেছি। আপাতত এখন পর্যন্ত চিন্তা করি না। আপনি সম্ভাবনাময়ী কোনো রিস্টার্ম স্পিনার, সেটা শিহাব হোক, বা আপনি কতটুকু প্রত্যাশা রাখেন আর কি? এখন নেটে এবং আউটসাইডে অনেক লেগ স্পিনার আসতেছে এবং আশা করা যায় আরও 2-4 জন 5 জন আসবে, তো আমাদের দেশের জন্যই ভালো। ঋষাদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের লেগ স্পিনার সেন্সেশন ঋষাদ হোসেনের সঙ্গে। সাব্বির মিথুন, সময় সংবাদ, মিরপুর, ঢাকা।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের সময় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য নিয়মিত অনুশীলন বাদ দেননি ক্রিকেটাররা। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মিরপুরে ব্যাটিং বোলিং অনুশীলন করেন শান্ত, মুশফিক, মিরাজ, মমিনুলরা। এরপর বোর্ড থেকে কোস্টার বাসে করে যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এ সময় হাস্যোজ্জ্বল ছিলেন সবাই। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের ট্রফি নিয়ে সামনের আসনে ছিলেন অধিনায়ক শান্ত। তবে এ বহরে ছিলেন না আলোচিত সাকিব আল হাসান। দেশে না ফেরায় 15 সদস্যের দল যায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতে। একই গাড়িতে ছিলেন দলের ম্যানেজার রাবিদ ইমাম, আলাদা গাড়িতে যান বোর্ড সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ক্রিকেটারদের স্বাগত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সভাকক্ষে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। একে একে সবার সঙ্গে করমর্দন করেন। ক্রিকেটারদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন অধিনায়ক নাজমুল হোসেন। প্রত্যেকটা প্লেয়ার খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড এখানে আসার পরে, খুবই খুশি এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবে, আমাদেরকে ভালো খেলার জন্য আরো অনেক উৎসাহ যোগাবে। দেশের একটা পরিস্থিতি, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, মাঝখানে বন্যা হলো, তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাড়তি একটা চেষ্টা ছিল যে এই সময় আমরা দেশে কিছু দিতে পারি। আমরা মনে করি যে আমাদের এই জয়টা দেশের মানুষদের মধ্যে হাসি এনে দিয়েছে। এরপর ক্রিকেটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুস। ঢেউয়ের ভেতরে যে প্রচন্ড শক্তি আছে, এই শক্তিটাকে আহরণ করা, তোমরা যে শক্তিতে সেই আহরণ করার পদ্ধতিটাকে বার করতে পারে, সেই জিনিসটা দিকে দৃষ্টি শুধু সেই শক্তিটাকে আহরণ করা যায়। তোমরা যে আজকে একটু আনন্দ উল্লাস করে দিলে, এই শক্তিটা তো জাতির শক্তি, কিন্তু সেই জাতির শক্তিটাকে প্রয়োগ করা, আহরণ করা, তারপরে আরো উচ্চ ধাপে নিয়ে যাওয়া, সেটাই হলো। সাক্ষাৎ পর্ব শেষ হয় আনুষ্ঠানিক ফটো সেশনের মধ্য দিয়ে। তবে সাকিব আল হাসানের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে বোর্ড কর্তাদের আলোচনা হয়েছে কিনা সে ব্যাপারে জানা যায়নি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত দোকান ভাড়ার বাড়তি টাকা কোথায় যায় তা খতিয়ে দেখবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সময় সংবাদে এনএসসির দোকান নিয়ে দুর্নীতির খবর প্রকাশের পর সরেজমিনে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন শেষে সময় সংবাদে এই কথা জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুর্নীতির সঙ্গে মন্ত্রণালয় কিংবা এনএসসির যেই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। সরকারি সম্পত্তি নিয়ে ৯/৬ একজনের নামে বরাদ্দ, তো দোকানের মালিকানায় অন্য কেউ। গেল ৩০ আগস্ট ক্রীড়া পরিষদের এই দুর্নীতির খবর উঠে আসে সময় সংবাদের অনুসন্ধানে। আলোচিত ওই সংবাদে নড়ে চড়ে বসে দেশের ক্রীড়াঙ্গন। এবার সরেজমিনে তার খোঁজ নিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে উপদেষ্টা। প্রাথমিক তদন্তে দুর্নীতির গন্ধ পেয়েছে মন্ত্রণালয়। দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিবকে। তবে এখানেই থেমে না থেকে পুরো সিন্ডিকেটের মূলোৎপাটন করতে চান ক্রীড়া উপদেষ্টা। অধিকতর তদন্তের জন্য যাচাই বাছাই করবেন পুরনো সব নথি। আমাদের তো সরকারি খাতায় আসলে এই দোকানগুলোর ভাড়া 26 টাকা পার স্কোয়ার ফিট। তো প্রাইমারিলি আমি যতটুকু ইনফরমেশন পেলাম, আমি আরও এগ্রিমেন্টগুলো দিতে বলছি ওনাদেরকে। সে অনুযায়ী প্রায় 217 টাকা 220 টাকার মতো স্কোয়ার ফিটে ওনারা ভাড়া দেন। তো এক্সট্রা ভাড়াটা কোথায় যায়, কাকে দিচ্ছে, এটা আমাদেরকে বের করতে হবে এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে, যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। বাস্তবতার নিরিখে দোকান বরাদ্দের সেকেলে নীতি থেকে বেরিয়ে আসতে চান ক্রীড়া উপদেষ্টা। বর্তমান বাজার মূল্য যাচাই করে নতুন করে বরাদ্দ হবে এনএসসির দোকান। মাঝে থাকবে না কোনো মধ্যস্বত্বভোগী। এনএসসির আয় বাড়িয়ে ফেডারেশনগুলোর বরাদ্দ বাড়ানোর জন্যই এই পরিকল্পনা হাতে নিয়েছেন দিন বদলের এই পতাকা বাহক। ভাড়াটা হচ্ছে মান্ধাতার আমলের 22 টাকা স্কোয়ার ফিট। এটা তো কোনো স্ট্যান্ডার্ডই এখন পড়ে না।
তো এই স্ট্যান্ডার্ডে না থাকার কারণে হচ্ছে ওনারা সাব কন্ট্রাক্টে অন্য কাউকে ভাড়া দিয়ে এই সরকারি একটা ব্যবহার করছেন, যেখানে আমাদের দেখা যায় ফেডারেশনগুলো, অনেকগুলো ফেডারেশন অচল আছে বাজেটের অভাবে। তো সেই জায়গায় আমরা সবগুলো স্টেডিয়ামেই, যত জায়গায় আমাদের এরকম আছে ফ্যাসিলিটিস, তো সেখানে আমরা একটা সার্ভে করব। সার্ভের মাধ্যমে বর্তমানে কী অবস্থায় আছে, মার্কেট স্ট্যান্ডার্ডটা কি, ওই অনুযায়ী নির্ধারণ করে আবার নতুন করে হচ্ছে সেগুলোকে পুনরায় ভাড়া দেব। পাশাপাশি ক্রীড়া পরিষদের আরও যেসব অসঙ্গতি রয়েছে তা খতিয়ে দেখতে দ্রুতই কাজ শুরু হবে বলে ইঙ্গিত মিলেছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। পুরো দেশের সঙ্গে ক্রীড়াঙ্গন সংস্কারেও নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে যার প্রতিফলনও দেখা গেছে। তবে এখনও কিছু ফেডারেশনে দীর্ঘদিন একই চেয়ার আঁকড়ে ধরে আছেন অনেক কর্মকর্তা। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মতে এখানেও পরিবর্তন আনতে হবে। 2 মেয়াদের বেশি কোনো ফেডারেশনের শীর্ষ পদে কারো থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে জাতীয় দল থেকে অবসর নিয়েই ক্রীড়াবিদদের রাজনীতিতে আসা উচিত বলেও মনে করেন আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, যিনি একসময় ফুটবল মাঠ দাপিয়েছেন, দেশকে দিয়েছেন সর্বোচ্চ সাফল্য, তার কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশে যতগুলো ক্রীড়া ফেডারেশন আছে গত 15 বছর ধরে একই ব্যক্তি প্রতিটার কিন্তু মূল পদে আসীন ছিলেন। এমন কি কোনো আইন করার জন্য আপনারা প্রস্তাব করবেন যাতে করে কোনো ফেডারেশন বা অ্যাসোসিয়েশনে 2 মেয়াদের বেশি কেউ যাতে না থাকে? আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে তিনি একটি নতুনভাবে বাংলাদেশকে গড়ার লক্ষ্যে তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশে পরপর 2 বার প্রধানমন্ত্রী হলে তারপরে আর তিনি হতে পারবেন না, এবং সেই প্রস্তাবটা যদি রাষ্ট্রীয় লেভেলে যদি হয় সংস্কার, তো সেখানে আমি মনে করি যে আমাদের ফেডারেশনগুলিতে এটা করাটা খুবই জরুরি হয়ে পড়বে এবং এটা খুব সহজেই আমরা করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে আমরা যে চিন্তাটি করছি যে আমাদের যে ফেডারেশনগুলিতেও যাতে 2 টার্মের বেশি কেউ আর দায়িত্ব নিতে পারবেন না, এবং তিনি 2 টার্ম করবেন, তারপরে নতুনভাবে আবার নতুন কাউকে আমরা দায়িত্ব দিব, তাহলে এটার জবাবদিহিতা থাকবে। এবং এটা নিয়ে যেই বিভিন্নভাবে মানে নিজেদের যে চেয়ারকে ধরে রাখার জন্য যে একটি স্বৈরাচারী ভূমিকা রাখার চেষ্টা করে অনেকেই, এটা থেকে আমরা মুক্ত হতে পারবো। খেলোয়াড়ি জীবন শেষ করেছেন, তারপর আপনি রাজনীতি শুরু করেছেন। আমরা দেখছি গত কয়েক বছরে অনেক ক্রিকেটার খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জয়েন করেছেন, এবং সেই সময় কিন্তু অনেকে এটা সমালোচনাও করেছিল যে কেন তারা অবসর নিয়ে কেন রাজনীতিতে এলেন না। সামনে যারা আসবে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমি যেটা মনে করি যে একজন ক্রীড়াবিদ যখন বাংলাদেশ দলের হয়ে খেলে, অবশ্যই তার কেরিয়ার শেষ করার পরে এবং অবসর নেওয়ার পরে রাজনীতিতে আসা উচিত। কারণ আপনি যখন খেলবেন রানিং খেলোয়াড় হিসেবে, এখন আপনি যদি ওই খেলোয়াড়ি লাইফে যদি আপনি বা চলমান যে আপনি খেলছেন, এই সময় যদি আপনি রাজনীতির সাথে জড়ান, তাহলে কিন্তু আপনি খেলার প্রতি মনোযোগী হতে পারবেন না শতভাগ। কারণ খেলাটি এমন একটি বিষয় যে সেখানে যদি আমি শতভাগ যদি মনোযোগী হতে না পারি, আমার যদি কনসেন্ট্রেশন ঠিকমতো না থাকে, তাহলে কিন্তু আমরা ভালো পারফর্ম করতে পারি না, এবং সেটা পারফরমেন্স কিন্তু বাধা দেয়। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমার কাছে মনে হয় যে অবশ্যই খেলোয়াড়রা ভবিষ্যতে যারাই রাজনীতিতে আসবেন, অবশ্যই তার মানে সেটা ক্রিকেটের হোক বা সেটা ফুটবলের হোক, তার কেরিয়ার শেষ করে অবসরের পরে গিয়ে তার রাজনীতিতে আসা উচিত আমি মনে করি। তা না হলে এই ধরনের সমস্যাগুলি থেকেই যায়, যেগুলি নিয়ে সমালোচনা তৈরি হয়। যেমন সাকিব মাশরাফির বিষয় একই বিষয় হয়েছে। আপনি যেটি বললেন যে ওরা রানিং খেলার অবস্থায় তারা আওয়ামী লীগের প্রলোভনে তারা আওয়ামী লীগের অবৈধ সরকারের তারা এমপি হয়েছে। তো এমপি হয়ে আসলে আলটিমেটলি কিন্তু তারা নিজেদের কতটুকু সুনাম বয়ে আনছে আমি জানি না, বাট সুনামের চেয়ে তাদের দুর্নামই হয়েছে বেশি, এবং সেটি কিন্তু এখন বাংলাদেশের মানুষ দেখছে এবং তারা নিজেরাও ফিল করছে, অনুভব করছে যে তাদের এই যে বিবেকবোধটুকু কাজ করে নাই, যে না আমরা এমন একটি স্বৈরাচারী সরকারের সাথে যাচ্ছি যেখানে জনগণের কোনো অধিকার নাই, যেখানে জনগণের কোনো মতামত নাই, যেখানে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হচ্ছে না। এই ধরনের একটি সরকারের সাথে তারা যোগ দিয়ে হয়তোবা তারা সাময়িক এমপি হয়েছে, এটি কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি, এবং এটার কিন্তু আজকে বর্তমানে তারা নিজেরাই ফেস করছে। এখন তাদের ভিতরে সেই অনুশোচনা আছে কিনা বা সেই অনুশোচনা বোধ কাজ করছে কিনা সেটা তারা ভালো বলতে পারবে, এবং আমার কাছে মনে হয় যে তাদের জায়গা থেকে তাদেরও এই বিষয়গুলি জাতির সামনে ক্লিয়ার করা উচিত যে আমরা ভুল করেছিলাম। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগে খেলতে এবার বাফুফের দ্বারস্থ হলো জামাল ভুঁইয়া।
আবাহনীর সঙ্গে দল বদলের চুক্তি সংক্রান্ত জটিলতায় ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় দলের অধিনায়ক। এবারে বিপিএল মাঠে গড়ানো নিয়ে এই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত ৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের এবারের আসর। গেল মৌসুমে আর্জেন্টাইন ক্লাব সোল দ্য মায়ো থেকে দেশে ফিরে লিগের দ্বিতীয় পর্বে আবাহনীতে যোগ দেন জামাল। এবারের দলবদলও আবাহনী ছাড়া কেউই তার ব্যাপারে আগ্রহ দেখায়নি, তবে ক্লাবটি তাকে কম টাকায় খেলতে বলে রাজি হয়নি ক্যাপ্টেন। তাই উপায় না পেয়ে এবার বাফুফেকে চিঠি দিয়েছেন তিনি। আবাহনী তাকে ধারে অন্য ক্লাবে খেলতে পাঠালে অন্তত এবারের মৌসুমে অন্য কোনো ক্লাবের হয়ে লিগে মাঠে নামতে পারবেন তিনি। ফেডারেশন কর্মকর্তাদের অনুপস্থিতি ও পৃষ্ঠপোষকতার অভাবে থেমে আছে দেশের অধিকাংশ ফেডারেশনের কার্যক্রম। তবে সেখানেই ব্যতিক্রম বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নিজেদের কার্যক্রম তারা ঠিকই চালিয়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গন সংস্কারে আর্চারি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হলেও নিজের জায়গা নিয়ে শঙ্কিত নন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। জুলাই বিপ্লবের পর থেকেই আত্মগোপনে আওয়ামীপন্থী ক্রীড়া সংগঠকরা। পৃষ্ঠপোষকের অভাবে কার্যক্রম বন্ধ বেশ কয়েকটি ফেডারেশনের। সেখানে ব্যতিক্রম বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সভাপতিকে অব্যাহতি দেওয়া হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। ছাত্র জনতার বিপ্লবের সময় ক্যাম্প বন্ধ হলেও এখন টঙ্গীতে নিয়মিত অনুশীলন করছেন আর্চাররা। প্রস্তুতি নিচ্ছেন তাইপেতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপের জন্য। এখানেই তো আর্চারির ব্যতিক্রমী কার্যক্রম। এই জায়গাটাই সবার সাথে আর্চারির সাথে একটু ফারাক আছে। আমরা বসে থাকতে পারি না। 23 কি 24 তারিখে আমরা যাব তাইওয়ানের এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ খেলতে। আমরা জিওর জন্য কাগজপত্র জমা দিয়ে দিয়েছি এবং আমরা দিনরাত পরিশ্রম করছি যাতে করে তাতে দ্রুত গতিতে আমরা সব কার্য সম্পাদন করতে পারি। সরকার পরিবর্তনের পর রদবদল এসেছে জেলা ক্রীড়া সংস্থাগুলোতে। তাই চলতি মাসে বাংলাদেশ লীগ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে ফেডারেশন, যা আয়োজন হতে পারে আগামী মাসে। তবে চ্যালেঞ্জ অপেক্ষা করছে আগামী বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপের 24তম আসর ঘিরে। এই আসর আয়োজনের জন্য জাতীয় সংসদ ভবনের মাঠ চায় আর্চারি ফেডারেশন, যার জন্য প্রধান উপদেষ্টার সাহায্য চান ফেডারেশনটির সাধারণ সম্পাদক। আগামী বছর 7 থেকে 14 নভেম্বর অনুষ্ঠিত হবে আমাদের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এবং কংগ্রেস। 35টা দেশ অংশগ্রহণ করবে, 350-এর অধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে যাব যে উনি নিশ্চয়ই আমাদেরকে সহায়তা করবেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়াঙ্গনের সংস্কারের এই সিদ্ধান্তে মসনদ হারান বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম। তবে নিজের জায়গা নিয়ে শঙ্কিত নন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। আর্চারিতে মনে করেন আমি প্রতিষ্ঠা করেছি এখানে, আমি বাংলাদেশে। আমি এমন না যে আরেকটা থেকে এসে এটাকে আমি বসেছি। আমি তৈরি করেছি, সবাই এটার বেনিফিশিয়ারি, দেশও বেনিফিশিয়ারি। রেজাল্ট এনে দিয়েছে। অলিম্পিকে বাংলাদেশি হিস্ট্রিতে আর্চারি কোয়ালিফাই করেছে 2 বার। ফেডারেশন সংস্কার প্রয়োজন করবে, অসুবিধা নেই। এতে করে আমি শঙ্কিত হব কেন? আমার জন্য ভালো যে সংস্কার করে যদি ভালো কাউরে বসাতে পারে, আমার কোনো আপত্তি, ওয়েলকাম। আর্চারি ফেডারেশনের জন্ম লগ্ন থেকেই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। কাজের মাধ্যমেই ক্রীড়াঙ্গনে থাকতে চান প্রবীণ এই সংগঠক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পুনর্গঠনের মাধ্যমে আবারও ইউরোপের সেরা ক্লাব হওয়া সম্ভব ম্যানচেস্টার ইউনাইটেডের। সেজন্য প্রয়োজন সময় ও যথাযথ পরিকল্পনার বলে মন্তব্য করেছেন ক্লাবটির সাবেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবের এমন বেহাল দশার পেছনে বর্তমান কোচের অদূরদর্শিতার ইঙ্গিতও দিয়েছেন CR7। তবে ক্লাবের সহকারী কোচ রুডের সঙ্গে সমন্বয় করে কাজ করা হলে ম্যানচেস্টার ইউনাইটেড আবারও পুরনো ছন্দে ফিরবে বলে মনে করেন রন। ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে 2 বছর আগে। লাল জার্সিটা তুলে রেখে ইউরোপ থেকে বিদায় নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হয় ইউরোপে ক্রিস্টিয়ানো রোনালদোর অধ্যায়। প্রথমে 2003 থেকে 9 আর দ্বিতীয় দফায় 21-22-এ সব মিলিয়ে 7 বছরের একটা জার্নি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পর্তুগিজ সুপারস্টারের।
মধ্যপ্রাচ্যে পাড়ি জমালেও মনটা হয়তো পড়ে আছে ইউরোপেই। যে ক্লাবের হয়ে তারকা বনে গেছেন রোনালদো, সেই ক্লাবটাকে কি আর এত সহজে ভুলে যাওয়া যায়? রেড ডেভিলদের জার্সি গায়ে 3টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড সহ জিতেছেন বহু শিরোপা। ইউরোপের সফলতম ক্লাব হিসেবেই তখন পরিচিত ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই ক্লাবের সঙ্গে দ্বিতীয়বারের যাত্রাটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। আর গেল মৌসুমে লিগ টেবিলের 8ম স্থানে থেকে মৌসুম শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড, প্রিমিয়ার লিগের ইতিহাসে যা তাদের সর্বনিম্ন অবস্থান। গেল বেশ কয়েক মৌসুম ধরে বেহাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগের এই ক্লাবটি। ক্লাবের এমন বাজে অবস্থায় মন কাঁদছে রনের। ঐতিহ্যে সমৃদ্ধ ক্লাবটির অবস্থার পরিবর্তনের প্রয়োজন পুনর্গঠন। আমি বিশ্বাস করি ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ উজ্জ্বল। তারা শুধু মেধার উপর ভরসা করছে না, তাদের গোড়া থেকে পুনর্নির্মাণ করতে হবে, নয়তো তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। ভালো অবস্থান তৈরি করা কঠিন হয়ে পড়বে। তবে দ্বিতীয় দফায় পুরনো ক্লাবে ফেরার স্মৃতি খুব একটা সুখকর না রোনালদোর জন্য। কোচের সঙ্গে দ্বন্দ্বটা ছিল ওপেন সিক্রেট। ক্লাবের বাজে অবস্থার পরিবর্তনে কোচের বেশ দায় আছে বলে কড়া সমালোচনা করেছেন CR7। কোচ কিছুদিন আগে বলেছেন তারা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লড়াই করতে পারবে না। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আপনি এভাবে বলতে পারেন না যে লিগ অথবা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য লড়াই করতে পারবেন না। প্রকাশ্যে আপনি এমন কথা কখনোই বলতে পারেন না। সঠিক জ্ঞান ছাড়া আপনি ক্লাবের পুনর্গঠন করতে পারবেন না। আমি বিশ্বাস করি ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচ রুড এক্ষেত্রে সাহায্য করতে পারবে। তিনি এই ক্লাবই খেলেছেন, তিনি ক্লাবটি সম্পর্কে জানেন। তবে টেন হ্যাগ যদি রুডের সঙ্গে সমন্বয় করে কাজ করেন তাহলে উন্নতি করা সম্ভব। ম্যানচেস্টার ইউনাইটেড খুব শিগগিরই আবারও পুরনো ফর্মে ফিরবে বলে প্রত্যাশা রোনালদোর। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের বিপক্ষে টেস্ট সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিদেশি কোচিং স্টাফরা। কাল রাতে ঢাকায় ফিরবেন হাথুরু। বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্সে ভালো পারফর্ম করে দেশের লেগ স্পিনারদের তুলে ধরতে চান রিশাদ। পরামর্শ নেবেন সাকিবের কাছ থেকে। ভারত সিরিজে জ্বলে ওঠার আশা। এবং 2 মেয়াদের বেশি কোনো ফেডারেশনের শীর্ষ পদে কারো থাকা উচিত নয় মত আমিনুল হকের। জাতীয় দল থেকে অবসর নিয়ে ক্রীড়াবিদদের রাজনীতিতে আসার পরামর্শ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।